হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এরকম যদি কোনো ঘটনা ঘটে যেখানে সেনাবাহিনীরা মানুষ নিরাপত্তা দেবে, সেখানেই তারা জনগণকে অত্যাচার করতে শুরু করে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে দেশকে দখল করতে শুরু করে, নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি করতে থাকে। জি, এরকম একটা সত্য ঘটনা ঘটেছিল সাউথ কোরিয়ার অংজো নামের একটা শহরে। আর এই ঘটনা থেকে নির্মিত হয় এই মুভিটি। মুভির নাম এ ট্যাক্সি ড্রাইভার। তো চলুন শুরু করি। গল্পটা শুরু হয় 1980 সালে সাউথ কোরিয়া থেকে, যেখানে কিম নামের একটা ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয়। কিম সাউথ কোরিয়া শহরে থাকতো, আর পরিবার বলতে ছিল 11 বছরের একটা মেয়ে। কিম আর ওর মেয়ে একটা ভাড়া বাড়িতে থাকে। আর কিমের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণে বিগত 4 মাস ধরে কিম নিজের বাড়ির ভাড়া দিতে পারেনি। একদিন রাতে কিম কাজ করে বাড়ি ফেরার পর খেয়াল করে ওর মেয়ের মাথায় একটা আঘাতের চিহ্ন ছিল। এটা দেখে বুঝে যায় এই কাজটা ওদের বাড়ি মালিকের ছেলেটা করেছে, কারণ ওরা দুজন প্রায় মারামারি করত। আর এ ব্যাপারে বাড়ি মালিকের কাছে যায় নালিশ করতে। সেখানে গিয়ে জানতে পারে কিমের মেয়েও ওই বাড়ি মালিকের ছেলেকে মেরেছে, আর ওর কপালও কেটে গিয়েছিল। এবার ওই বাড়ি মালিক কিমকে উল্টো বেশি কথা বলতে শুরু করে। তোমার উচিত মেয়েকে শাসন করা এবং ওকে সময় দেওয়া। এবার উনি কিমকে বলেন বিগত 4 মাসে বাড়ি ভাড়া পরিশোধ করতে। টোটাল পেমেন্ট হলো 1 লাখ সাউথ কোরিয়ান টাকা। আর এই টাকাটা না দিলে কিমের বাড়িও ছেড়ে দেওয়া লাগতে পারে। এই কথাগুলো শুনে কিম বাড়ি ফিরে আসে। ওই রাতে কিম রেডিওর মাধ্যমে জানতে পারে হঠাৎ করে ওদের দেশে কিছু জরুরি অবস্থা জারি করা হয়েছে, যে কারণে পুরো দেশ জুড়ে এখন থেকে সামরিক শাসন চালু করে দেওয়া হয়েছে। মানে এখন থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেশ চলবে। আর কিছুদিন পর থেকে পুরো দেশ জুড়ে কারফিউ চালু করে দেওয়া হবে, যাতে কেউ তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে না পারে। এ কারণে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছু বন্ধ থাকবে। কিম এই কথাটা শুনে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ দেশের এই পরিস্থিতিতে যাত্রীও পাবে না, সে ট্যাক্সিও চালাতে পারবে না। অন্যদিকে জাপানের একটা জায়গায় কিছু সাংবাদিককে দেখানো হয়। ওরা সবাই সময় কাটাতে ওখানে আসতো। এর মধ্যে পিটার নামের একটা সাংবাদিককে দেখানো হয়। পিটার ছিল জার্মানির বাসিন্দা। সাংবাদিকতার কারণে জাপানে থাকতো। সে একটা বন্ধুর কাছ থেকে জানতে পারে দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে। আর সেখানে কোনো সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না, কারণ ওদের এই অবস্থা কোনোভাবে বিশ্ববাসীকে জানাতে দিবে না। আর এই কথাগুলো শোনার পর পিটার সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পিটার চাচ্ছিল সেনাবাহিনীর এই নির্যাতনগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে। তো সাউথ কোরিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল অংজো নামের শহরটা। তারা এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে আর গণতন্ত্র ফিরে পেতে চাইছিল। তাই এই শহরটা পুরো দেশ থেকে আলাদা করে রাখা হয়েছে। ওই শহরে ঢোকার বা বেরোনোর সমস্ত রাস্তাগুলো সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। সমস্ত টেলিফোন আর ইন্টারনেটও বন্ধ ছিল। সেনাবাহিনী বিশেষ নজর দিচ্ছে সাংবাদিকদের উপরে। তারা কোনোভাবেই সাংবাদিকদের তাদের বিরুদ্ধে নিউজ করতে দিচ্ছে না। খবরের কাগজে শুধুমাত্র সেই নিউজগুলোই দেখানো হচ্ছে যেগুলো দেশের সরকার দেখাতে চাইছে। তো পিটার ডিসিশন নেয় প্রথমে অংজোতে গিয়ে লুকিয়ে লুকিয়ে খবর সংগ্রহ করবে। আর ওইদিকে কিম আর তার বন্ধু একটা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। কিম তার বন্ধুকে বলে বাড়ি ভাড়া দেওয়ার জন্য 1 লক্ষ টাকা ধার দিতে, কিন্তু তার বন্ধুর কাছেও টাকা ছিল না। ওই সময় কিম শুনতে পায় পাশ থেকে আরেকটা ট্যাক্সি ড্রাইভার বলছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে খেয়ে বের হতে হবে, কারণ একটা বিদেশি কাস্টমার নিয়ে ওয়াংজো শহরে যেতে হবে। আর কারফিউ শুরু হবার আগে তাকে নিয়ে আবার এই শহরে ফিরে আসতে হবে, বিনিময়ে 1 লক্ষ টাকা পাবো। তার পাশের বাকি সবাই বলছিল এই সামান্য কাজের জন্য 1 লক্ষ টাকা দিবে। তখন বলে তাদের প্রয়োজন মোটামুটি ইংরেজি বলতে ও বুঝতে পারবে এমন একজন, আর আমি যেহেতু টুকটাক ইংরেজি বলতে পারি তাই ট্রিপটা আমিই পেয়েছি। এবার পাশ থেকে কিম কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে নিজের খাওয়া বন্ধ করে দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে, কারণ যেভাবেই হোক বিদেশি কাস্টমারটাকে তার চাই। এই সামান্য কাজের টাকা দিয়ে কিম তার 4 মাসের বাড়ি ভাড়া মিটিয়ে দিতে পারবে। এবার এয়ারপোর্টে পৌঁছানোর পর কিম তাকে সহজেই চিনে ফেলে, কারণ ওইখানে শুধুমাত্র একজন বিদেশি ছিল। কিম ওদেরকে বলে আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিলেন। এবার পিটারের বন্ধু বলে তুমি তো জানো তোমাকে কি করতে হবে। কিম বলে আমি জানি, আমাকে ওয়াংজো শহরে যেতে হবে, আবার কারফিউ শুরু হবার আগে তাকে নিয়ে ফিরে আসতে হবে, বিনিময়ে 1 লক্ষ টাকা পাবো। তো এই কথা শুনে পিটার বিশ্বাস করে গাড়িতে ওঠে। কিছু সময় পর সে ট্যাক্সি ড্রাইভার সেখানে এসে পৌঁছায়, যার মূলত ট্যাক্সি নিয়ে যাবার কথা ছিল। কিন্তু তার আগেই কিম গাড়ি নিয়ে অংজো শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কিছুদূর যাবার পর দেখতে পায় অংজো শহরে ঢোকার মেইন রাস্তাটা সেনাবাহিনী পুরোপুরি বন্ধ করে রেখেছিল, কারণ এই শহরে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছিল না। কিম সেনাবাহিনীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেনাবাহিনী ঢুকতে দেয় না। কিম গাড়ি নিয়ে ব্যাকে চলে আসে। কিম পিটারকে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন। পিটার বলে তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি আমাকে অংজোতে পৌঁছে দাও। তো কিম 2-1টা ইংরেজি ছাড়া বেশি কিছু বুঝতো না। সেভাবে বিদেশি মানুষ হয়তো ব্যবসার কাজে এসেছে। কিম বলে আমাদের পক্ষে অংজোতে পৌঁছানো সম্ভব নয়। পিটার বলে তাহলে তুমি 1টা টাকাও পাবে না, আমাকে অংজোতে পৌঁছানোর পরেই টাকা পাবে। নো অংজো নো মানি। কিম এখন বিপদে পড়ে যায়, তার টাকারও প্রয়োজন, আবার রাস্তাও বন্ধ। তো কি আর করার, কোনো শর্টকাট গোপন রাস্তা খুঁজতে থাকে। একজন চাচাকে জিজ্ঞাসা করে
অংজুতে যাবার আর কোনো গোপন রাস্তা আছে কিনা। উত্তরে বলে নেই। তোমাদের কি মরার শখ হয়েছে অংজুতে যাবে? অবশেষে কিম একটা জঙ্গলের ভিতর দিয়ে অংজুতে যাবার রাস্তা খুঁজে পায়, কিন্তু সামনে গিয়ে দেখে সেটাও বন্ধ। ভয়ে ভয়ে সেনাবাহিনীকে বলে গাড়িতে অনেক বড় বিদেশি ব্যবসায়ী রয়েছে। দেশের অবস্থার কারণে তিনি এ দেশ থেকে চলে যেতে চাইছিলেন, কিন্তু জরুরি একটা কাগজ তিনি অংজুতে রেখে গেছেন, আর সেটা ফেলে তিনি কোনোভাবেই দেশে ফিরে যেতে পারবেন না। তাই আমাদের এই কাগজটা নিতে এয়ারপোর্ট থেকে আবার এখানে আসা, আমাদেরকে ভিতরে যেতে দিন। সৈনিকগুলো গাড়ির ভিতরে চেক করে, দেখে সত্যি একজন বিদেশি। তো তারা বিশ্বাস করে চেকপোস্ট খুলে দিয়ে তাদেরকে ভিতরে যেতে দেয়। গাড়ি নিয়ে সামনে কিছু দূর যাওয়ার পর কিম বলে এই কাজের ঝুঁকি অনেক বেশি, তাই আমাকে এখনই ভাড়ার টাকাগুলো দিতে হবে, নাইলে গাড়ি নিয়ে আর আগাবো না। তো পিটার বাধ্য হয়ে অর্ধেক টাকা দিয়ে বলে কাজ শেষে বাকি টাকা পাবে। কিম গাড়ি নিয়ে অংজুর উদ্দেশ্যে আবারও রওনা দেয়। অংজুতে এসে দেখে শহরটা একদম ফাঁকা আর নিস্তব্ধ অবস্থায় ছিল। এখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, দোকান বাড়িঘর সবকিছু বন্ধ করা ছিল। আর ট্যাক্সিতে যেতে যেতে পিটার সমস্ত ঘটনা নিজের ক্যামেরায় রেকর্ড করছিল। এবার কিছু দূর যাওয়ার পর দেখা যায় ট্রাকে করে বেশ কিছু স্টুডেন্ট ওদের সামনে এসে দাঁড়িয়েছে। ওই সমস্ত স্টুডেন্টরা এই শহরে চলতে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। আর ওদেরকে দেখে পিটার ট্যাক্সি থেকে বেরিয়ে ওদের ইন্টারভিউ নিতে শুরু করে, কিন্তু ওরা কেউই ইংরেজি বুঝতো না, যে কারণে পিটারের কথা কেউই বুঝতে পারছিল না। তখন ওদের মাঝে জেসিক নামের একটা স্টুডেন্ট কিছুটা ইংরেজি জানতো, তো সে আসে ইন্টারভিউ দিতে। আর যখন ওরা জানতে পারে পিটার বিদেশি সাংবাদিক, তখন ওরা সবাই খুশি হয়ে যায়, কারণ অংজু শহরে সাংবাদিক নিষিদ্ধ ছিল। আর এই স্টুডেন্টরা চাইছিল তাদের এই করুণ অবস্থা যাতে বিশ্ববাসী জানতে পারে। স্টুডেন্টরা জানায় আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে তারা হসপিটালে যাচ্ছে। সাংবাদিকও তাদের সাথে ট্র্যাকে উঠে হসপিটালে যেতে চায়, আর কিমকে বলে ট্যাক্সি নিয়ে ট্র্যাকের পিছু পিছু আসতে। তো ট্র্যাক সামনে কিছু দূর আগানোর পর কিম নিজের ট্যাক্সি ঘুরিয়ে ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে, কারণ শহরে এই পরিবেশ দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। মানে এইখানে থাকা তার জন্য মোটেও নিরাপদ নয়, আর তার ভাড়ার অর্ধেক টাকা তো সে আগেই নিয়ে নিয়েছে। রাস্তা দিয়ে সামনে কিছু দূর যেতে একটা বৃদ্ধ মহিলা তার কাছে সাহায্য চায়, এবং এটা দেখে কিম ট্যাক্সি দাঁড়া করায়। বৃদ্ধ মহিলাটি বলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, মনে হয় সৈনিকেরা তার কোনো ক্ষতি করেছে। কিম মহিলাটিকে নিয়ে হসপিটালে চলে আসে। সেখানে দেখতে পায় অনেক মানুষ আহত অবস্থায় রয়েছে, আর এদের এই অবস্থা করেছিল সেনাবাহিনীরা। এবার কিম এই হসপিটালে পিটার আর বাকি সব স্টুডেন্টদেরকে দেখতে পায়। পিটার বলে তুমি কোথায় পালিয়ে গিয়েছিলে? আমার ব্যাগ নিয়ে তোমাকে সব জায়গায় খুঁজে বেরিয়েছি। এটা শুনে কিম রেগে যায়, বলে তোমরা কি আমাকে চোর ভেবেছিলে? আমি কেন তোমাদের ব্যাগ নিব? এরপর তারা গাড়ি চেক করে পিছনের সিটে সত্যি ব্যাগ দেখতে পায়। আসলে তার পিছনে যে ব্যাগ ছিল সেটা কিম বুঝতে পারেনি। আর এই ঘটনার জন্য কিমের উপর বিশ্বাস হারিয়ে পিটার তাকে বাকি টাকা দিয়ে শহরে ফিরে যেতে বলে। এটা দেখে পিটারের সাইডে থাকা স্টুডেন্ট আর ট্যাক্সি ড্রাইভাররা বলে এই সামান্য কাজের জন্য 50,000 টাকা। তারপর তারা এটা শুনে আরো অবাক হয় যে 50,000 টাকা এক্সট্রা সে আগেই নিয়ে নিয়েছে। তাই তারা কিমের থেকে টাকা নিয়ে পিটারকে এবার দিয়ে দেয়, বলে তার জন্য 50,000 টাকায় যথেষ্ট, সে আর টাকা পাবে না। কিমকে বলে আপনাদের মতো লোভী মানুষদের জন্য বাকি ট্যাক্সি ড্রাইভারদের বদনাম হয়। এটা শুনে কিম রাগ হয়ে বাকি 50,000 টাকা ফেরত দিয়ে দেয়, বলে আমার কাজ সম্পূর্ণ করে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তারপর আমার ভাড়া নিব। এরপর তার ট্যাক্সিতে বসিয়ে একটা জায়গা যায়, তাদের সাথে ছিল জেসি। সেখানে দেখতে পায় অনেক মানুষ, ওরা সেনাবাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য জড়ো হয়েছিল। তো ওরা সবাই বিদেশি সাংবাদিককে দেখে খুশি হয়ে যায়, কারণ তাদের দেশের সাংবাদিকরা কোনোভাবেই সত্যি ঘটনা প্রচার করতে পারছিল না। আর কিম এই সমস্ত ঘটনা রেকর্ড করার জন্য উঁচু একটা বিল্ডিং এর উপরে উঠে পড়ে। সেখানে স্থানীয় এক সাংবাদিকের সাথে তার পরিচয় হয়। সাংবাদিকটা পিটারকে বলে আপনাকে সাবধানে কাজ করতে হবে, যদি কোনোভাবে সেনাবাহিনীরা আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে আর আপনাকে যারা সাহায্য করছে সবাইকে মেরে ফেলবে। এরপর সেনাবাহিনী এসে আন্দোলনরত মানুষের উপরে গুলি ও লাঠিচার্জ করতে শুরু করে। এতে অনেক মানুষ গুরুতর আহত ও নিহত হয়। এগুলো দেখে কিম আর পিটার অবাক হয়ে যায়, কারণ সেনাবাহিনীর নিজ দেশে মানুষের উপরে এরকম আক্রমণ করতে পারে এটা কল্পনাও করতে পারেনি। ওই ঘটনাগুলো ভালোভাবে রেকর্ড করার জন্য পিটার উপরের ছাদ থেকে নিচে নেমে আসে। কিম তাকে নিচে থেকে রেকর্ড করতে মানা করছিল, কারণ নিচে অনেক ঝুঁকি ছিল। এরপর সেনাবাহিনীর একজন অফিসার পিটারকে ক্যামেরায় রেকর্ড করতে দেখে ফেলে। সে কিছু সৈনিককে পাঠিয়ে দেয় পিটারকে ধরে আনার জন্য। সৈনিকগুলো পিটারের কাছে যাবার আগেই তাড়াহুড়ো করে কিম ট্যাক্সি নিয়ে পালিয়ে যায়। কিম আর পিটার সিদ্ধান্ত নেয় জেসিককে নামিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে, মানে অংজু শহর ত্যাগ করবে। আর তখনই ট্যাক্সিটা নষ্ট হয়ে যায়। কিম নানাভাবে ট্যাক্সিটা স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আর তখন দেখতে পায় একটা গাড়ি আসতে। গাড়িতে হসপিটালের সামনে যে দুজন ট্যাক্সি ড্রাইভারের সাথে পরিচয় হয়েছিল তারা ছিল। এটা দেখে ওরা ভয় পেয়ে যায়। ওরা মনে করেছিল গাড়িতে সেনাবাহিনীরা আসছে। আর ওই গাড়িটা ঠিক করার জন্য ওরা একটা গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে মেকানিক গাড়ি দেখে বলে এটা ঠিক করতে কম করে
হলেও 2 ঘন্টা লাগবে। এটা শুনে কিম অনেক চিন্তায় পড়ে যায়, কারণ 2 ঘন্টা পরে শহরে কারফিউ শুরু হয়ে যাবে। মানে এই শহর থেকে আজকে আর বের হবার কোনো উপায় থাকবে না। কিম বলে আমার বাড়ি মালিকের কাছে একটা ফোন করতে চায়, কারণ আমার 11 বছরের মেয়ে একা বাসায় রয়েছে, তাকে দেখার মতো কেউই নেই, যাতে বাড়িওয়ালা ওকে একটু দেখাশোনা করতে পারে। কিন্তু ওরা জানায় এই শহর জুড়ে ইন্টারনেট আর টেলিফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা শুনে কিম অনেক চিন্তায় পড়ে যায়। এরপর যেহেতু কিমের গাড়িটা ঠিক করতে বেশ সময়ের প্রয়োজন, তাই হোয়াং নামের একজন ট্যাক্সি ড্রাইভার ওদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে সেনাবাহিনীর অফিসারেরা পিটার সম্পর্কে সব খোঁজ খবর পেয়ে গেছে, কোন দেশে বাড়ি, কোন ট্যাক্সিতে করে এসেছে, এই সব কিছু। ওইদিকে দেখা যায় কিম আর পিটার রাতের খাবার শেষ করার পর হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শুনতে পায়। এবার ওরা বাইরে বের হয়ে দেখতে পায় ওদের শহরে টিভি স্টেশনে আগুন ধরে দিয়েছে, কারণ টিভি চ্যানেলগুলো সত্য কোনো নিউজ প্রচার করছিল না। তাই ক্ষুব্ধ জনতা টিভি চ্যানেলটা পুড়িয়ে দেয়। এরপর পিটার ঘটনাস্থলে গিয়ে সবকিছু নিজের ক্যামেরা রেকর্ড করতে শুরু করে, আর তখন সেনাবাহিনীরা সেখানে উপস্থিত হয়। একজন সেনাবাহিনী অফিসার পিটারকে ক্যামেরায় রেকর্ড করতে দেখে ফেলে, তাই কয়েকজন সৈনিক নিয়ে ওদেরকে ধরার জন্য এগিয়ে আসে, আর পিটাররাও পালানোর জন্য দৌড়াতে থাকে। এক পর্যায়ে পিটার আর কিম পালাতে পারলেও জেসিক সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যায়। সৈনিকটি জেসিকের মাথায় বন্দুক তাক করে পিটারের উদ্দেশ্য করে বলে, তোমার ক্যামেরাটা আমাদেরকে দিয়ে দাও, নাইলে তাকে এখনই মেরে ফেলবো, আর তোমাদেরকেও বেঁচে ফিরে যেতে দেব না। জেসিক সৈনিকটিকে বলে, সাংবাদিকটা ইংরেজি ছাড়া অন্য কিছুই বুঝতে পারে না, তাই আমি তাকে ইংরেজিতে বুঝিয়ে বলছি। এবার জেসিক পিটারকে বলে, আমি বেশি সময় সৈনিকটিকে আটকিয়ে রাখতে পারবো না, তোমরা পালিয়ে যাও আর সারা বিশ্বের কাছে আমাদের খবরগুলো পৌঁছে দাও, তোমরা আমার কথা চিন্তা করো না। কিম বারবার চাইছিল জেসিককে উদ্ধার করতে, কিন্তু পিটার বলে, হংজু শহরকে মুক্ত করতে চাইলে সারা পৃথিবীকে এই নির্যাতনের ফুটেজ দেখাতে হলে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। তো ওরা দুজন ওখান থেকে পালিয়ে আসার পর একটা গুলির আওয়াজ শুনতে পায়, যেটা শুনে বুঝে ফেলে সৈনিকটি জেসিককে মেরে ফেলেছে। এরপর ওরা সেই হোয়াং নামের সেই ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে ফিরে আসে। ওখানে ফিরে আসার পরও জেসিকের জন্য ওদের খুবই মন খারাপ হচ্ছিল। কিম পিটারকে বলে, সৌদিতে কাজ করে আমি কিছু টাকা সঞ্চয় করি, কিন্তু আমার স্ত্রী অসুখ হতে প্রায় সব টাকা সেখানে শেষ হয়ে যায়। ডক্টরের কাছ থেকে যখন আমার স্ত্রী জানতে পারে সে বেশি দিন বাঁচবে না, তখন বাকি টাকা দিয়ে আমাকে একটা ট্যাক্সি কিনে দেয়, এবং সেটা দিয়ে আমার এবং আমার মেয়ের খরচ চালাচ্ছি। স্ত্রী মারা যাবার পর আমার মেয়েই আমার কাছে সব। এবার পরের দিন সকালে কিম কাউকে কিছু না বলেই ট্যাক্সি নিয়ে বের হয়ে চলে যেতে যায়, কারণ আগের রাতের ঘটনায় সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার নিজের কিছু হয়ে গেলে তার মেয়েকে দেখার মতো কেউই ছিল না। আর কিম যখন বাইরে বের হয় পিটার সেটা টের পেয়ে গিয়েছিল, তারপরেও সে কিমকে আটকায় না। হঠাৎ কিমের ট্যাক্সির সামনে হোয়াং নামে সেই ট্যাক্সি ড্রাইভারটা চলে আসে। কিমের হাতে অন্য একটা গাড়ির নাম্বার প্লেট দিয়ে বলে, এটা ব্যবহার করতে, তোমার নাম্বার প্লেটটা সেনাবাহিনী চিনে ফেলেছে, তাই ওটা ব্যবহার করা ঠিক হবে না। তারপর একটা ম্যাপ দেয়, যেটার মাধ্যমে এই শহর থেকে বের হবার গোপন রাস্তাগুলো দেওয়া ছিল, এবং কিমের হাতে কিছু টাকা দিয়ে বলে, তোমার ট্যাক্সির ভাড়া হিসেবে পিটার এগুলো পাঠিয়েছে। কিন্তু টাকাটা কিম কোনোভাবেই নিতে চাচ্ছিল না, কারণ সে পিটারকে না নিয়েই একা ফিরে যাচ্ছে, মানে তার দায়িত্ব পুরোপুরি শেষ করতে পারেনি। তারপরও হোয়াং এর জোরাজুরিতে টাকাটা নিতে বাধ্য হয়। এরপর কিছু সময়ের মধ্যেই কিম শহর থেকে বের হয়ে যায় এবং তার বাড়ি মালিককে ফোন দিয়ে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেয়, আরো বলে, আমি কিছু সময়ের মধ্যেই বাড়ি ফিরে আসব। এরপর খাবারের জন্য একটি হোটেলে যায়, কিন্তু খেয়াল করে হোটেলের মধ্যে মানুষজন হোয়াংজু শহর নিয়ে আলোচনা করছিল। একজন বলে, হোয়াংজু শহরে নাকি সেনাবাহিনীরা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, অনেক মানুষ আহত হয়েছে এবং মারা গিয়েছে। তখন সাইড থেকে আরেকজন বলে, আমি তো খবরে দেখেছি হোয়াংজু শহরের অবস্থা স্বাভাবিক আছে, বরং কলেজ ছাত্রদের আঘাতে কয়েকজন নিরীহ সেনাবাহিনী আহত হয়েছে। এই কথাগুলো শুনে কিম খুবই অবাক হয়ে যায়, কারণ হোয়াংজু শহরের সঠিক খবরগুলো বাইরে মানুষ কিছুই জানে না। সরকার যে সকল খবর মানুষকে দেখাচ্ছে মানুষ সেটাই বিশ্বাস করছে। তাই কিম সিদ্ধান্ত নেয় যে করে হোক হোয়াংজু শহরের সত্য ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। তাই সে হালকা কিছু খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে আবার ওংজুর উদ্দেশ্যে রওনা দেয়। কিম সোজা হোয়াং নামের সে ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে চলে যায়, যেখানে সাংবাদিক পিটারকে সে একা রেখে এসেছিল। ওইখান থেকে জানতে পারে পিটার আর হোয়াং এখন হসপিটালে গেছে, তাই তাড়াহুড়ো করে সেও হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় হসপিটালের বেডগুলোতে মরাদেহে ভর্তি ছিল, আর কিছু দূরেই হোয়াং একটা মৃতদেহের সামনে বসে কাঁদতেছিল। কিম তখন মরাদেহের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখে ওটা জেসিকের মরাদেহ। হোয়াং জানায় সেনাবাহিনীর রাতে ওকে মারার পর একটা ধান ক্ষেতের মধ্যে রেখে চলে যায়, আর এখন শহরে এত লাশ হয়েছে যে কবর দেওয়ার জন্য কফিনও পাওয়া যাচ্ছে না।
কিম তখন পিটারকে ক্যামেরা দিয়ে বলে, আপনাকে ভেঙে পড়লে চলবে না, এই সব কিছু রেকর্ড করতে হবে, সারা বিশ্বকে সত্য ঘটনা জানাতে হবে। এই কাজটার জন্যই জেসিক নিজের জীবন দিয়েছে। এরপর পিটার নিজেকে সামলিয়ে কোনো মতে সেগুলো রেকর্ড করছিল। আর তখন হোয়াং এর কিছু ট্যাক্সি চালক বন্ধুরা এসে জানায় কিছু সাধারণ মানুষেরা রাস্তার উপরে প্রতিবাদ করার জন্য জাতীয় সঙ্গীত গাইছিল। তখন সেনাবাহিনীরা এসে তাদের উপরও গুলি করতে শুরু করে। এরপর পিটার, কিম, হোয়াং সবাই সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখে সেনাবাহিনীরা খুব নির্মমভাবে মানুষের উপরে গুলি করছে। অনেকে সেনাবাহিনীর কাছে সাদা কাপড় নিয়ে আত্মসমর্পণের জন্য যাচ্ছিল, কিন্তু তাদের উপরও গুলি চালায়। ওইখানে লাশের স্তূপ তৈরি হয়ে যাচ্ছিল। আর প্রত্যেকটা ঘটনা পিটার তার ক্যামেরায় রেকর্ড করে ফেলে। আর এইসবের মধ্যেই সবাই পিটার আর কিমকে বলে, তোমরা দুজন এখনই এখান থেকে পালিয়ে যাও, কারণ তোমাদের কিছু হয়ে গেলে এই খবরগুলো কেউ আর জানতে পারবে না। যেভাবেই হোক তোমাদের এখান থেকে পালাতে হবে। সেজন্য কিম পিটারকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। কিন্তু আর্মির কিছু অফিসারেরা পিটারকে দেখতে পেয়ে ওকে ধরার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর একই সাথে শহর থেকে বের হবার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেয়। কিম একটু পরে দেখতে পায় যে রাস্তা দিয়ে সে সকালবেলা বের হয়েছিল সেই গোপন রাস্তাটাও এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো কিম ম্যাপ দেখে আরেকটা গোপন রাস্তা দিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সেই রাস্তাও বন্ধ করে দেওয়া। তো কিম সাহস নিয়ে সৈনিকদের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। সৈনিকদেরকে বলে পিটার একজন আমেরিকান ব্যবসায়ী, ব্যবসার কাজে সে এখানে এসেছিল, কিন্তু কারফিউ শুরু হওয়াতে সে এখন দেশে ফিরে যেতে চাইছে। তখন সৈনিকদের গ্রুপ থেকে একজন গাড়িটি তল্লাশি করতে থাকে এবং গাড়ির ভিতরে কিমের সে অরিজিনাল গাড়ির নাম্বার প্লেটটা দেখতে পায়, যেটা দেখে সৈনিকটি বুঝে গিয়েছিল এই যে সেই ট্যাক্সি চালক যাদেরকে ধরার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সৈনিকটি ওই নাম্বার প্লেটের ব্যাপারে আর কেউ কিছুই জানে না এবং অন্য সৈনিকদেরকে বলে ওনাদেরকে ছেড়ে দিতে, কারণ হোয়াংজু শহরে সাধারণ মানুষের সাথে যা হচ্ছিল সম্ভবত সেও এগুলো মেনে নিতে পারছিল না। কিন্তু ওরা দুজন ট্যাক্সি নিয়ে যাবার আগেই ওয়াকিটকির মাধ্যমে সৈনিকদেরকে জানিয়ে দেওয়া হয় যেন কোনো বিদেশিকে এই শহর থেকে বের হতে দেওয়া না হয়। আর তখনই কিম গাড়ি নিয়ে জোর করে বের হয়ে পড়ে। আর্মির বড় অফিসারেরা কিম আর পিটারকে ধরার জন্য ওদের পিছে তাড়া করতে থাকে এবং কিছু সময়ের মধ্যে কিমকে গাড়ি নিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর তখন হোয়াং আর তার বাকি বন্ধুরা ট্যাক্সি নিয়ে ওদের দুজনকে বাঁচানোর জন্য চলে আসে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওদের দুজনকে এই শহর থেকে বাইরে বের করে নিয়ে যায় এবং কিম আর পিটার এয়ারপোর্টে পৌঁছে যায়। কিন্তু আর্মির বড় অফিসাররা খোঁজ নিয়ে জানতে পারে আগামীকাল সকালে পিটার দেশ থেকে চলে যাবার জন্য একটা টিকিট বুক করেছে এবং প্ল্যান করে সে সময় সেনাবাহিনীরা ওকে ধরে ফেলবে। কিন্তু পিটার চালাকি করে রাতের বেলায় চলে যাবার সিদ্ধান্ত নেয় এবং আরেকটা টিকিট বুক করে। কিন্তু যাবার আগে কিমকে বলে একটা কাগজে ফোন নাম্বার এবং ঠিকানা লিখে দিতে এবং আরো বলে আমি এই দেশ থেকে বের হয়ে প্রথমে এই নিউজটা টিভিতে দেখাবো, তারপর আবার এই দেশে ফিরে এসে তোমার গাড়ির যে ক্ষতি হয়েছে সেগুলো পরিশোধ করব। তারপর কিম ডাইরেক্টে নাম্বার ও ঠিকানা লিখে দেয়। এরপর পিটার কিমকে বিদায় জানিয়ে ওই দেশ থেকে চলে যায়। আর কিম নিজের বাড়ি এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওইদিকে পিটারের রেকর্ড করা খবরগুলো সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং কোরিয়া সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সামরিক শাসন তুলে নিতে বাধ্য হয়। এসব ঘটনায় কিছুদিন পরে পিটার আবার দক্ষিণ কোরিয়ায় ফিরে এসে কিমকে খুঁজতে থাকে, কিন্তু ডায়েরিতে পিটার যে নাম্বার ও ঠিকানা দিয়েছিল এগুলো সবটাই ভুল ছিল, যে কারণে কিমকে আর খুঁজে পায় না। তো এই ঘটনার 23 বছর পর অর্থাৎ 2003 সালে পিটারকে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে একটা সম্মাননা জানানো হয়, যেখানে পিটার বলে আমার এই কাজের পিছনে আমার এক বন্ধুর বড় অবদান রয়েছে। সে একজন কোরিয়ান ট্যাক্সি চালক, সে যদি আমাকে সাহায্য না করতো তাহলে হয়তো আমি এই কাজটা শেষ করতে পারতাম না। পিটার বলে আমি এখনো তার জন্য অপেক্ষা করছি, আমি আশা করছি তার সাথে আমার আবার দেখা হবে। অন্যদিকে কিমকে দেখানো হয় সে এখনো ট্যাক্সি চালায়। কিম একটা পেপারে পিটারের এই ঘটনা দেখার পর বলে আমিও চাই তোমার সাথে দেখা করতে। এই জায়গায় মুভির গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু গল্পের ইমোশনাল আরো একটি ক্লিপ হচ্ছে পর্দার বাইরের আসল পিটারকে দেখানো হয়। সে মৃত্যুর 1 বছর আগেও কিমের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু আর কখনো তাদের দেখা হয় না। 2016 সালে পিটারের আফসোসটা নিয়েই মারা যায়। তো কেমন হলো আমাদের আজকে মুভিটা? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা।